দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতের দ্বিতীয় সংবাদে, সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। বাংলাদেশের 90% শিক্ষক তুলনামূলক পিছিয়ে থাকা শিক্ষার্থীদের যথেষ্ট সময় দিতে পারেন না, কারণ পাঠ্যসূচি শেষ করার চাপ। ইউনিসেফের গবেষণা প্রতিবেদন প্রকাশ। The previous government never crossed 1.70% from the GDP, but we are now ready to invest the money. মাঠে থাকা সেনা সদস্যদের পর্যায়ক্রমে তুলে নেবে সরকার, কারণ পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যার মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন সাবেক মন্ত্রী দীপু মনি এবং দুই সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু। তিনজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশনা। পরিকল্পনা মাফিক এবং তাদের একটা সিস্টেমেটিক্যালি প্ল্যান ওয়াইজ তারা এই কাজটা করেছে। নির্বাচনে হারার পরও পদত্যাগ করেননি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে রাজ্যের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল RN রবি। ছয় মাস পর আবারও লাল বলের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আগামীকাল সকাল 10টায় মিরপুরের হোম অফ ক্রিকেটে প্রতিপক্ষ পাকিস্তানকে আতিথ্য দিবে স্বাগতিকরা। দুই দলেরই লক্ষ্য জয়লাভ। খেললে আমাদের টিমের জন্য আরো বেটার রেজাল্ট আনা সম্ভব। বিপিএল এর 12তম আসরে ফিক্সিং এর অভিযোগে এক ক্রিকেটার সহ 5 জনকে সাময়িক বরখাস্ত করেছে ক্রিকেট বোর্ড। অভিযুক্তরা জবাব দেওয়ার সময় পাবেন 14 দিন, সংবাদ বিজ্ঞপ্তিতে জানালো বিসিবি। দর্শক, এবারে পুরো আয়োজন। দেশের 90% শিক্ষক পাঠ্যসূচি শেষ করার চাপে তুলনামূলক পিছিয়ে থাকা শিক্ষার্থীদের যথেষ্ট সময় দিতে পারেন না। ফ্রম এভিডেন্স টু অ্যাকশন, স্ট্রেন্থেনিং লার্নিং, ইনক্লুশন অ্যান্ড ইনোভেশন ইন ক্লাসরুম ইন বাংলাদেশ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এমন তথ্য তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। গবেষণায় বলা হচ্ছে, প্রায় 2/3 শিক্ষক পুরো শিক্ষাবর্ষে প্রয়োজনীয় শিক্ষণ উপকরণ ব্যবহারের মতো পর্যাপ্ত সময় পান না। অনেক ক্ষেত্রেই শিক্ষা সামগ্রীও দেরিতে পৌঁছে তাদের কাছে। ঘন ঘন পাঠ্যক্রম পরিবর্তন শিক্ষার মানোন্নয়নে বাধা তৈরি করছে বলে মনে করছেন 60% শিক্ষক। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন জানিয়েছেন, বাজেটে শিক্ষা খাতের বরাদ্দ জিডিপির 5% রাখার চেষ্টা করছে সরকার। Government, they are investing money. Well, investment in education is the highest prioritized as our আগের সরকার জিডিপির 1.70% ছাড়াতে পারেনি। প্রধানমন্ত্রী এ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। এ কারণে এ খাতের উন্নয়নে জিডিপির 5% বিনিয়োগের পরিকল্পনা করছে সরকার। The previous government never crossed 1.70% from the GDP, but we are now ready to invest the money. পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় মাঠে থাকা সেনা সদস্যদের পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বুধবার সচিবালয়ে গণমাধ্যমকে তিনি আরও জানিয়েছেন, সন্ত্রাস বিরোধী অভিযান চলমান থাকবে এবং এতে কাউকেই ছাড় দেওয়া হবে না। 2024 সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই বছরের 19 জুলাই কারফিউ জারি ও সেনাবাহিনী মোতায়েন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেই থেকে এখনও মাঠে কাজ করছে সেনাবাহিনী। পরে দফায় দফায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়ার মেয়াদ বাড়ানো হয়। দীর্ঘ প্রায় 2 বছর পর ব্যারাকে ফিরতে যাচ্ছেন সেনা সদস্যরা। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরেছে, তাই আইন শৃঙ্খলা রক্ষার কাজে মাঠ পর্যায়ে থাকা সেনা সদস্যদের পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে। আমরা অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারবো না। পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। এই কথা সত্য, তবে সেটা আমরা কিভাবে করব সেটা পুলিশ এবং সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থাগুলো বসে তারা পর্যায়ক্রমে সে ব্যবস্থাটা
নেবে। দেশে চলমান বিশেষ অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি, জুয়ারি ও অস্ত্রধারীদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। আমরা সঠিকভাবে তালিকা প্রণয়ন করে অভিযানে নেমেছি। কোথাও কোথাও যৌথ অভিযান চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো সিঙ্গেলি অপারেশন করছে। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সরকারের চলমান অভিযানের ফলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর শাপলা চত্বরের ঘটনায় বিচারের মুখোমুখি হচ্ছেন সাবেক মন্ত্রী দীপু মনি এবং দুই সাংবাদিক ফারজানা রূপা এবং মোজাম্মেল বাবু। চিফ প্রসিকিউটর অভিযোগ করে বলেছেন, মৃত্যুর তথ্য লুকানো এবং ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেছেন। আগামী 14 মে 3 জনকে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় এবার বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা রূপা, মোজাম্মেল বাবু ও সাবেক মন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদন করে প্রসিকিউশন। তদন্তে উঠে আসে শাপলা চত্বরের হত্যাযজ্ঞের সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপু মনি। ওই দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদল উচ্ছৃঙ্খল মানুষকে নির্মূল করেছেন বলে আন্তর্জাতিকভাবে প্রচার করেন তিনি। এছাড়া শুরু থেকেই হেফাজতে ইসলামের মহাসমাবেশকে উস্কানিমূলক হিসেবে ৭১ টেলিভিশনের মাধ্যমে প্রচার করেন দুই সাংবাদিক। বৃহস্পতিবার শুনানি শেষে এ বিষয়ে আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারক প্যানেল। তৎকালীন ৭১ টেলিভিশন এবং মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, তাদের যে একটা ভূমিকা ছিল এই হেফাজত ইসলামের এই ঘটনাটাকে আপনার ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য যে একটা প্রচেষ্টা ছিল, তাতে করে আমাদের কাছে মনে হয়েছে যে এইটাও একটা সিস্টেমেটিক ক্রাইমের মধ্যেই ছিল। তারা একটা পূর্ব পরিকল্পনা মাফিক এবং তাদের একটা সিস্টেমেটিক্যালি প্ল্যান ওয়াইজ তারা এই কাজটা করেছে। ফারজানা রূপা, মোজাম্মেল বাবু, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, এই 3 জনকে আপাতত আমরা তারা যেহেতু হেফাজতে আছে তাদেরকে আমরা প্রোডাকশন চেয়েছি। একই দিনে এই মামলার তদন্তের অগ্রগতি বিষয়ে জানতে ট্রাইব্যুনালে আসেন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ। তারা প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক করেন। হেফাজত ইসলামের মামলার অগ্রগতি এবং কার্যক্রম খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। উনি আন্তরিকভাবে আমাদের এই মামলাকে পরিচালনা করার জন্য এবং চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উনি এবং ওনার টিম কাজ করছেন। আমরা আশা করছি নতুন এই চিফ প্রসিকিউটর সাহেব উনি যেভাবে মামলাকে সামনে নিয়ে যাওয়ার জন্য একটা চূড়ান্ত পর্যায়ে বিচারের মুখোমুখি বিচারে নিয়ে আসার জন্য ওনার আন্তরিকতা আমরা লক্ষ্য করেছি। এই মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন 6 আসামি। আগামী 7 জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। গত 24 ঘন্টাতে সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 12 জনের মৃত্যু হয়েছে। এই সময় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 1524 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় নিশ্চিত হামে 1 জন এবং সন্দেহজনক হামে 11 জনের প্রাণ যায়। এ নিয়ে গত 15 মার্চের পর থেকে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 336 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে 286 এবং সন্দেহজনক হামে 1238 জন হাসপাতালে ভর্তি হয়েছে। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত মোট 38,120 জন হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন। উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য এবং এভিয়েশন খাতে নতুন দিগন্তের উন্মোচনের লক্ষ্যে বগুড়া আন্তর্জাতিক মানের বিমানবন্দর এবং আধুনিক বিমান ঘাঁটি স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে বগুড়া এয়ারফিল্ড এবং সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, উত্তরাঞ্চলের মানুষের স্বপ্ন এবার পূরণ হতে যাচ্ছে। বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের পাশাপাশি 10,500 ফুট দীর্ঘ রানওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি, যাতে দেশীয় আন্তর্জাতিক উড়োজাহাজ অবতরণ করতে পারবে। একই সঙ্গে কার্গো ফ্যাসিলিটি স্থাপন করা হবে, যা উত্তরাঞ্চলের কৃষি পণ্য, শিল্প পণ্য এবং রফতানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখবে। উত্তরাঞ্চলের দিকে কোনো বিমানবন্দর নেই,
আন্তর্জাতিক বিমানবন্দর নেই, সেইটার জন্য বিশেষ করে বগুড়াটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা পাশাপাশি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি আমরা যেটা এখন পরিকল্পনা নিয়েছি যে আমরা একটা ফ্লাইং একাডেমিটা চালাবো, কারণ আমাদের পাইলটের অনেক দরকার। এবার ভারতের পশ্চিমবঙ্গ পরিস্থিতি জানাচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে আর নেই মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর.এন. রবি সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে মমতার মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। ভারতের সংবিধানের 174 অনুচ্ছেদের দ্বিতীয় ধারার খ উপধারার অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে মন্ত্রিসভা ভেঙে দেন রাজ্যপাল। 71 বছর বয়সী মমতা মুখ্যমন্ত্রী পদ না ছাড়ার ঘোষণাও দিয়েছিলেন। তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচনে বিজেপি ভোট লুটপাট এবং ইভিএম কারচুপি করেছে। তিনি দাবি করেন, নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার জন্য গেরুয়া শিবিরের সঙ্গে আঁতাত করেছে এবং বিজেপি অনৈতিকভাবে জয়ী হয়েছে। নিয়ম অনুযায়ী 7 মে শেষ হয়েছে মমতা নেতৃত্বাধীন রাজ্য সরকারের। নতুন মুখ্যমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন রাজ্যপাল। ইরানের সঙ্গে 1 সপ্তাহের মধ্যেই একটি সমঝোতা বা চুক্তি হতে পারে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প। বুধবার ফক্স নিউজের এক লাইভ অনুষ্ঠানে তিনি এই তথ্য জানিয়েছেন। পরে সংবাদ সংস্থা আনাদোলু এ খবর প্রকাশ করে। প্রতিবেদনে বলা হচ্ছে, সম্ভাব্য এই চুক্তির মূল শর্ত হিসেবে 2টি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে: ইরান থেকে উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য স্থানে সরিয়ে নেওয়া এবং হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করা। এদিকে চলমান যুদ্ধে কূটনৈতিক পথে হাঁটতে ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এক্ষেত্রে ইরানের জনগণের অধিকার নিয়ে কোনো আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এই প্রেসিডেন্ট। কূটনৈতিক এই উদ্যোগের মধ্যে ইসরায়েল জানিয়েছে তারা আবার ইরানে হামলা শুরু করতে চায়। এদিকে ইরান সংঘাত একটি বড় শিক্ষা হতে পারে। যুদ্ধে কিভাবে ছোট এবং দুর্বল একটি দেশ আরেকটি অসম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে টিকে থাকতে পারে সেই শিক্ষা। সংঘাত শুরুর প্রথম প্রহরেই যেভাবে ইরানের সামরিক কর্মকর্তাদের হত্যা করেছিল পেন্টাগন, তাতে তেহরানের নাস্তানাবুদ হওয়ার কথা ছিল অতি সহজেই, কিন্তু তা হয়নি। বরং ডোনাল্ড ট্রাম্পই পড়েছেন উভয় সংকটে। যদি কথা দিয়ে যুদ্ধ জয় করা যেত, তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক আগেই ইরান যুদ্ধ জয় করে ঘরে ফিরতেন। এখনও তিনি আসলে কোনো মোক্ষম উপায় পাচ্ছেন না যুদ্ধ শেষ করার বা যুদ্ধ থেকে বেরিয়ে আসার। যদিও হামলা চালানোর সময় তিনি জানিয়েছিলেন 10 দিনের মাথায় থামবে সংঘাত। ইরানের সাথে সংঘাতে জড়িয়ে মূলত ট্রাম্প তার নিজের তৈরি 2টি ফাঁদে পড়েছেন। এর একটি ভূ রাজনৈতিক আর আরেকটি যুক্তরাষ্ট্রের স্থানীয় রাজনৈতিক। শীর্ষ নেতৃবৃন্দ, একাধিক সামরিক কমান্ডার, গুরুত্বপূর্ণ স্থাপনা, অনেক কিছুই হারিয়েছে ইরান। তবে দমে যায়নি একটুও। তাই ইচ্ছা থাকলেও যুদ্ধ বন্ধ করে দেশে ফেরত যেতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট। দেশে ফেরত যাবেনই বা কি করে? দেশের মানুষকে মুখ দেখাবেন কিভাবে? মার্কিন বাজারে গ্যালন প্রতি গ্যাসের দাম বেড়েছে $4.5। জনগণের মধ্যে বাড়ছে যুদ্ধবিরোধী ক্ষোভ, যা ঠান্ডা করার কোনো সুযোগই পাচ্ছেন না ট্রাম্প। তাই এক চরম উভয় সংকটে পড়েছেন তিনি। শান্তি আলোচনায় অগ্রগতি নিয়ে একের পর এক ছাড়ছেন ফাঁকা বুলি, যখন তখন বদলাচ্ছেন সামরিক কৌশল। এখন বলছেন নতুন আরেক শান্তি প্রস্তাবের কথা, যার মধ্যস্থতা করছে পাকিস্তান। যুদ্ধ বন্ধে 1 পৃষ্ঠার শর্ত জুড়েছেন তিনি। এই আলোচনা সফল হলে চলমান অস্থিরতা থামবে 30 দিনের জন্য। তবে প্রশ্ন উঠেছে, প্রায় অর্ধ শতাব্দী ধরে চলা এক সংঘাত কিভাবে 1 পৃষ্ঠার শর্তে থেমে যাবে? আর ইরান কি সব শর্ত একেবারেই মেনে নেবে? তাদের কি কোনো পাল্টা শর্ত নেই? যদিও ওয়াশিংটনের তরফ থেকে বলা হয়েছে সবই মেনে নিয়েছে ইরান। বাকিটুকু জানা যাবে বৃহস্পতিবার 3 পক্ষের সভা শেষে। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। রাজধানীর উত্তরায় মাইল স্ট্রিট স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মামলার আবেদন করা হয়েছে। এতে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ 16 জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন নিহত এক শিক্ষার্থীর বাবা। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রাখেন
বিচারক। আবেদনে আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যু এবং প্রতারণার অভিযোগ আনা হয়েছে। গত বছরের 21 জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় মোট 36 জন নিহত এবং 124 জন আহত হন। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় এবার বিচারের মুখোমুখি হচ্ছেন সাবেক মন্ত্রী দীপু মনি এবং সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু। আগামী 14 মে তাদের হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বর্তমানে মামলাটি তদন্তাধীন অবস্থায় রয়েছে। এদিকে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। শাপলা চত্বরের সহিংসতা এবং হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর তৎকালীন মন্ত্রীবর্গ এবং পুলিশ, র্যাবের দৃষ্টান্তমূলক শাস্তি চান হেফাজতের নেতারা। দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট আলেম ওলামাদের সাথে, দেশের নাগরিকদের সাথে এইরকম অন্যায়, অবিচার, অত্যাচার যেন জুলুম না করে, তা যেন চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়, সেরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আশা করছি। বাংলাদেশের পোলট্রি শিল্পের নতুন দিগন্তের সূচনা হলো স্যাসো হেনড্রিক্স জেনেটিক্স গ্রুপ ও কাজী ফার্মসের যৌথ উদ্যোগে গ্র্যান্ড প্যারেন্ট উৎপাদন ঘোষণার মধ্য দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে দেশের শীর্ষ পোলট্রি শিল্প প্রতিষ্ঠান কাজী ফার্মসের সঙ্গে এই কৌশলগত সহযোগিতার সেতুবন্ধন গড়েছে স্যাসো হেনড্রিক্স জেনেটিক্স গ্রুপ। অনুষ্ঠানে জানানো হয়, গ্র্যান্ড প্যারেন্ট প্রকল্প বাংলাদেশের বাজারে টেকসই সরবরাহ সক্ষমতা বৃদ্ধি করে পোলট্রি শিল্পের চাহিদা বিকাশে বড় ভূমিকা রাখবে। এমন প্রকল্প দেশের পোলট্রি শিল্পের দীর্ঘমেয়াদী মূল্য সংযোজন করবে বলে জানানো হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির জানান, দেশে প্রোটিনের চাহিদা পূরণে এমন উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে। কাজী ফার্মসের পরিচালক কাজী জাহিন হাসান, ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান এবং স্যাসো হেনড্রিক্স জেনেটিক্সের জেনারেল ম্যানেজার লরেন সালেস, গ্লোবাল সেলস ডিরেক্টর এডওয়ার্ড পেরো এবং কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন এই সময় এই আয়োজনে উপস্থিত ছিলেন। ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের ডেপুটি চার্জ দ্য অ্যাফেয়ার্স কস দিকস্ত্রা সহ পোলট্রি শিল্পের অংশীজনরা উদ্বোধনী এই আয়োজনে অংশ নেন। এমন প্রকল্প দেশের পোলট্রি শিল্পে দীর্ঘমেয়াদী মূল্য সংযোজন করবে। সরকারও মনে করছে দেশের পুষ্টি চাহিদা মেটাতে এ ধরনের প্রকল্প অনন্য। তাই তো বর্তমান সরকার পোলট্রি শিল্পের বিকাশে এই উদ্যোগের পাশে থাকবে। নগর এলাকার দরিদ্র মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প। এর আওতায় থাকা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কর্মরত 4,382 জন কর্মকর্তা কর্মচারীর চাকরি বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন, প্রকল্পের আওতায় নির্মিত 192টি স্বাস্থ্যকেন্দ্র স্থানীয় সরকার বিভাগ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে প্রকল্পের পিএমইউ, পিআইইউ এবং প্রকল্প এলাকায় কর্মরত 4,382 জন দক্ষ এবং অভিজ্ঞ কর্মকর্তা কর্মচারীর চাকরি বহাল থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তথ্য প্রযুক্তির যুগে রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে পারবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীতে ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, সরকারের জবাবদিহিতার বাইরে থাকার কোনো সুযোগ নেই। এছাড়া বিগত সরকারের মুক্ত গণমাধ্যমের মিথ্যা প্রতিশ্রুতি ছিল বলেও মন্তব্য করেছেন তিনি। অনুষ্ঠানে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতারা অসাধু ব্যবসায়ীদের প্রতি সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশের ব্রডকাস্ট, কেবল অপারেটর, টেলিভিশন চ্যানেল এবং আইএসপি প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আয়োজিত এই প্রযুক্তি প্রদর্শনী চলবে আগামী 9 মে পর্যন্ত। গণমাধ্যম কমিশন করা, গণমাধ্যমকে স্বাধীন করা, এই কথাগুলি আগের সরকারের আমলে কেবলমাত্র একটা গালবরা বলি ছিল। কিন্তু এই বাস্তবতার কারণে আমাদের সরকার, তারেক রহমানের সরকার, আমরা খুব ভালো করেই বুঝি এটি এখন আর গালভরা বলি নয়, এটি একটি অবশ্যই পালনীয় শর্ত। এবারে খেলার খবর জানাচ্ছি। 6 মাস পর আবারও লাল বলের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। শুক্রবার মিরপুরের হোম অফ ক্রিকেটে প্রতিপক্ষ পাকিস্তানকে আতিথ্য দেবে স্বাগতিকরা। খেলা শুরু হবে সকাল 10টায়।
টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স সন্তোষজনক নয়। 2019 সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর প্রথম আসরে 7 ম্যাচ খেলে সাফল্য একটি ড্র। 2021-23 চক্রে 12 ম্যাচ খেলে জয় পায় একটিতে। 2023-25 চক্রে 12 ম্যাচে 4টিতে জয় পায় টাইগাররা। সব মিলিয়ে টেবিলের 7 নম্বরে থেকে চ্যাম্পিয়নশিপ শেষ করেন শান্ত লিটনরা। চলতি চক্রে শ্রীলঙ্কার কাছে 1 ম্যাচ হারলেও ড্র করেছে অন্যটি। দুই দলেরই ভালো পেস অ্যাটাক, বাট আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে আমাদের পেস বোলিং অ্যাটাক হয়তো সামান্য একটু আগায় আছে। লাস্ট কয়েক বছর যদি আমি দেখি ওরা যেভাবে বোলিং করছে, প্রপার একটা ভালো উইকেটে খেললে আমাদের টিমের জন্য আরো বেটার রেজাল্ট আনা সম্ভব। অতীত পরিসংখ্যান হিসেব কষলে পাকিস্তানও স্বাভাবিকভাবেই টেস্টে বাংলাদেশের চেয়ে শক্তিশালী। এখন পর্যন্ত দু দলের 15 টেস্টে পাকিস্তানের জয় 12টিতে, বাংলাদেশ জিতেছে 2টি। তবে বাংলাদেশের সমর্থকদের জন্য আশার খবর, জয় পাওয়া ওই 2 টেস্টই সবশেষ পরিসংখ্যান। প্রতিটি দলেরই একটি নিজস্ব শক্তি থাকে। আমরা আমাদের দক্ষতা ও নিজেদের মতো করে বিষয়গুলো বিবেচনা করি। আমরা 16 সদস্যের একটি ভারসাম্যপূর্ণ দল নিয়ে এসেছি যারা প্রায় সব কন্ডিশনেই খেলতে পারে। 2024 সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে 2-0 ব্যবধানে হারিয়ে ইতিহাস করেছিল বাংলাদেশ। এবার তার পুনরাবৃত্তি হবে কিনা জানতে চাইলে স্বাগতিক কাপ্তান জানান, সিরিজে ভালো খেলাটাই বেশি গুরুত্বপূর্ণ। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। 2025 সালের বিপিএলের 12তম আসরে দুর্নীতি, বেটিং এবং তদন্তে অসহযোগিতার অভিযোগে খেলোয়াড়, কর্মকর্তা এবং ফ্র্যাঞ্চাইজি মালিকসহ 5 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। মূলত প্রধান অভিযুক্ত অভিযোগসমূহ তদন্তে দুর্নীতিমূলক আচরণ, তথ্য গোপন করা এবং বিসিবির অ্যান্টি করাপশন কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার প্রমাণ মিলেছে। বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযুক্তদের নাম প্রকাশ করেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। অভিযুক্তরা হলেন টিম ম্যানেজার মোহাম্মদ লাবলুর রহমান, ফ্র্যাঞ্চাইজি সহমালিক মোহাম্মদ তহিদুল হক তৌহিদ, ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার, টিম ম্যানেজার রিজওয়ান কবির সিদ্দিকী এবং শামিনুর রহমান। অভিযোগের জবাব দেওয়ার জন্য তাদের 14 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। পঁয়তাল্লিশতম জাতীয় সাইক্লিং চ্যাম্পিয়নশিপের ইন্ডিভিজুয়াল টাইম ট্রায়ালে উইমেন 30 কিলোমিটার ক্যাটাগরিতে ব্রোঞ্জ জিতেছেন দীপ্ত টেলিভিশনের ব্রডকাস্ট জার্নালিস্ট শিউলি শবনম। এর আগে শিউলি শবনম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় 41 ও 42তম আসরে যথাক্রমে ব্রোঞ্জ এবং সিলভার পদক জেতেন। বৃহস্পতিবার সকালে জাতীয় স্টেডিয়ামে শুরু হয় 3 দিনের এই প্রতিযোগিতা। এবারের আসর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জেলা এবং সংস্থার প্রতিনিধিত্বকারী প্রতিভাবান সাইক্লিস্টরা। টুর্নামেন্টে ট্র্যাক সাইক্লিংয়ের অন্তর্ভুক্ত রয়েছে স্প্রিন্ট, টাইম ট্রায়াল এবং প্যারাসুট। 23টি ইভেন্টে 22 দলের 224 জন পুরুষ ও নারী সাইক্লিস্ট লড়ছেন এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে। প্রথমবারের মতো কুল বিএসজে মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে দীপ্ত টেলিভিশন। টুর্নামেন্টের ফাইনালে কালবেলাকে টাইব্রেকে 3-1 গোলে হারিয়েছে কাজী ফার্মসের টিভি এই চ্যানেলটি। ম্যাচ সেরা এবং প্লেয়ার অফ টুর্নামেন্ট হয়েছেন অধিনায়ক মির্জা সাকিব। বিএসজিএ মিডিয়া কাপ টুর্নামেন্টের শুরু থেকে অপরাজিত তকমা লাগিয়ে আসর শুরু করা দীপ্ত টিভির শেষটা হয় শিরোপা ঘরে তোলার মধ্য দিয়ে। শিরোপা নিশ্চিতের ম্যাচে দেশের জনপ্রিয় টিভি চ্যানেলটির প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় দৈনিক কালবেলা। বাফুফের অ্যাস্ট্রো টার্ফে দুদলের লড়াইটিও ছিল বেশ আক্রমণাত্মক। একে অন্যের গোলবারে এগিয়ে যাওয়া লড়াইয়ে হানা দেয় দুদলই, কিন্তু দীপ্ত টিভির গোলরক্ষক মির্জা সাকিবের দৃঢ়তায় ভেস্তে যায় প্রতিপক্ষের সব প্রচেষ্টা। প্রথমার্ধের মতো ম্যাচে দ্বিতীয়ার্ধেও ছিল একই চিত্র। তাতে ম্যাচের ফলাফল নির্ধারণে বেছে নিতে হয় টাই ব্রেক। সেখানেও মুন্সিয়ানা প্রমাণ রাখেন দীপ্ত টিভির অধিনায়ক। পিছিয়ে ছিলেন না অন্যরাও। কামরুল, রাহাত, ইমরানদের শট কাঁপিয়ে দেয় দৈনিক কালবেলার জাল। তাতে 3-1 গোল ব্যবধানে জিতে প্রথমবারের মতো কুল বিএসজিএ মিডিয়া কাপের শিরোপা উঁচিয়ে তোলে দীপ্ত পরিবার। এর আগে সেমিফাইনালেও দাপট দেখিয়ে চ্যানেল আইকে বিদায় করে দীপ্ত টিভি। টুর্নামেন্টের সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সমকালকে 1-0 গোলে হারায় দীপ্ত টিভি। এরপর আরটিভিকে টাই ব্রেকে 4-2 গোলে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করে দলটি। সেমিফাইনালে নিজেদের আধিপত্য ধরে রেখে শিরোপাটাও নিজেদের করে নেয় দীপ্ত টেলিভিশন।
টুর্নামেন্টে খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম। এ সময় বিএসজিএ সভাপতি, সাধারণ সম্পাদক সহ স্কয়ার টয়লেট্রিজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম উপস্থিত ছিলেন। মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 এর চ্যাম্পিয়ন মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। বাংলাদেশের 90% শিক্ষক তুলনামূলক পিছিয়ে থাকা শিক্ষার্থীদের যথেষ্ট সময় দিতে পারেন না, কারণ পাঠ্যসূচি শেষ করার চাপ। ইউনিসেফের গবেষণা প্রতিবেদন প্রকাশ। The previous government never crossed 1.70% from the GDP, but we are now ready to invest the money. মাঠে থাকা সেনা সদস্যদের পর্যায়ক্রমে তুলে নেবে সরকার, কারণ পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যার মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন সাবেক মন্ত্রী দীপু মনি এবং দুই সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু। 3 জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশনা। পরিকল্পনা মাফিক এবং তাদের একটা সিস্টেমেটিক্যালি প্ল্যান ওয়াইজ তারা এই কাজটা করেছে। নির্বাচনে হারার পরও পদত্যাগ করেননি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে রাজ্যের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল RN রবি। ছয় মাস পর আবারও লাল বলের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আগামীকাল সকাল 10টায় মিরপুরের হোম অফ ক্রিকেটে প্রতিপক্ষ পাকিস্তানকে আতিথ্য দিবে স্বাগতিকরা। দুই দলের লক্ষ্য জয়লাভ। উইকেটে খেলাটা খেললে আমাদের টিমের জন্য আরো বেটার রেজাল্ট আনা সম্ভব। বিপিএল এর 12তম আসরে ফিক্সিংয়ের অভিযোগে এক ক্রিকেটার সহ 5 জনকে সাময়িক বরখাস্ত করেছে বিসিবি। অভিযুক্তরা জবাব দেওয়ার সময় পাবেন 14 দিন, সংবাদ বিজ্ঞপ্তিতে জানালো বিসিবি। আর দর্শক, এই ছিল এখনকার মতো রাতের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।